আমরা যারা গ্রামে বসবাস করি তাদের জন্য আজকের ভিডিওটা একটা মানসিক আতঙ্কের হতে চলেছে। একটা রহস্যময় গ্রাম, 1860 সাল অর্থাৎ 163 বছর ধরে এখানে বসবাস করে 436 জন। এত বছর ধরে গ্রামের জনসংখ্যা না একজনও বাড়ে না একজনও কমে। এমনকি যারা এই গ্রামে বসবাস করে তারা কখনো এই গ্রামের বাইরে যেতে পারে না। কেন? সন্ধে হলে গ্রামের রাস্তার আলোগুলো নিজে থেকেই জ্বলতে থাকে আর নিভতে থাকে। এই গ্রামের এমন কিছু রহস্য আছে যা কিনা গায়ে কাটা দেবে। কাহিনী যত এগোতে থাকবে একটার পর একটা টুইস্ট খুলতে থাকবে। তো মুভি শুরু হয়, দেখা যায় একটা মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আর অন্যদিকে একটা লোক কোনো একটা কারণে গাড়ি করে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে যন্ত্রণা সহ্য করার পর একদিকে ওই মহিলাটা যখন একটা সন্তানের জন্ম দেয়, ঠিক সাথে সাথে ওই লোকটা যে কিনা পুলিশের নাগাল থেকে তাড়াহুড়ো করে পালাচ্ছিল, তার গাড়িটা রাস্তার একটা গর্তে পড়ে উল্টে যায়, আর সেই গাড়িটাতে আগুন লেগে গিয়ে লোকটার মৃত্যু হয়। অর্থাৎ একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আরেকজনের মৃত্যু হলো। এবার জানা যায় এতক্ষণ ধরে মুভিতে যে জায়গাটাকে দেখানো হচ্ছিল সেটার নাম রকওয়েলস ফলস। এই জায়গার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানকার জনসংখ্যা 436। কিন্তু কেন, সেটাই আসল রহস্য। এরপর জানা যায় মুভি শুরুতে লোকটা পালাতে গিয়ে যে মারা গেছে তার নাম রে জেকবস। তার একটা মেয়ে আছে, নাম অ্যামান্ডা। রের যেদিন শেষ কাজ হচ্ছিল সেদিন তার মেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং চেঁচিয়ে বলে, আমাদের গ্রামের সবার সাথে অন্যায় করা হচ্ছে, তোমরা কি কেউ চোখে দেখতে পাচ্ছ না? কিন্তু কেন সে এসব বলে চিৎকার করছিল সেটা বোঝা যায় না। সবাই বলতে থাকে যে বাবার মৃত্যুর শোকে বেচারা মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে। তারা অ্যামান্ডাকে ধরে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায় এবং এখানে আরো স্পষ্ট করে এটা বোঝা যায় যে এই জায়গাটা, এখানকার মানুষজন বাইরে থেকে স্বাভাবিক, প্রাণোচ্ছল এবং ধর্মপরায়ণ হলেও এদের ভেতরে কিন্তু লুকিয়ে আছে কোনো এক কালো অন্ধকারের অজানা রহস্য। এরপরে দেখা যায় স্টিভ কেডি নামে এই লোকটা গাড়ি করে রকওয়েলস ফলস মানে এই গ্রামটার উদ্দেশ্যে আসছিল। পথে যেতে যেতে একসময় কোন দিকে যেতে হবে বুঝতে পারছিল না সে। গ্রামটা কোন দিকে? গাড়ি থামিয়ে পথে একটা পেট্রোল পাম্পের কয়েকজনকে ওই গ্রামের রাস্তা জিজ্ঞেস করে সে, এবং সেই গ্রামের নামটা শোনার পর সেই লোকগুলো তার দিকে এমনভাবে তাকায় যেন সেই গ্রামের নাম মুখে আনাও পাপ, এবং কিছু না বলেই তার সামনে থেকে চলে যায়। দেখে মনে হয় তারা কেউই চায় না বাইরে থেকে ওই গ্রামটা থেকেও যাক। স্টিভের পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ তার কাছে সেই জায়গায় যাওয়ার একটা ম্যাপও ছিল, কিন্তু ম্যাপ দেখেও গ্রামটা খুঁজে বার করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তবে কারো কাছে কোনো সাহায্য না পেয়ে ম্যাপ দেখে অনেক কষ্টে সৃষ্টে একটা আইডিয়া করে রকওয়েলস ফলস গ্রামে এসে পৌঁছায়। রাস্তার পাশের মাঠে দেখা যায় একটা সুন্দরী মেয়েকে ঘোড়া চেপে আসছিল সে, এবং সেই সুন্দরী মেয়েটাকে দেখতে গিয়ে স্টিভের গাড়িটা দুবার রাস্তার মধ্যে গর্তের মধ্যে পড়ে এবং গাড়ির দুটো চাকা বসে যায়। ওই সুন্দরী মেয়ে দেখতে গিয়ে যা হয় আর কি। যাই হোক, স্টিভকে ওই অবস্থায় দেখেও মেয়েটা কিন্তু তাকে কোনো সাহায্য করে না। উপরন্তু স্টিভের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত স্বরে বলে, যেখান থেকে এসেছো সেখানেই ফিরে চলে যাও, ভুল করেও যেন গ্রামের ভেতরে প্রবেশ করো না। মেয়েটার কথা শুনে স্টিভ অবাক হয়ে যায়। তবে এই অবস্থায় সে না গাড়িটাকে গ্রামের ভেতরে নিয়ে যেতে পারবে আর না তো সেখান থেকে বেরোতে পারবে। এমন সময় স্টিভ তার ফোনটা বার করে সাহায্যের জন্য, কিন্তু অবাক ব্যাপার, সেখানে ফোনে কোনো টাওয়ারও ছিল না। কি করবে বুঝতে না পেরে স্টিভ সেখানে অপেক্ষা করতে থাকে। সে আশেপাশের জায়গাটা কেমন যেন জনমানবহীন এবং অদ্ভুতভাবে শান্ত। কোনো আওয়াজ নেই চারপাশে, চারদিকটা সবুজে ঘেরা। একটা সরু রাস্তা গ্রামের ভেতর অব্দি চলে গেছে। না এই গ্রাম থেকে কেউ বেরোচ্ছে, না তো কেউ গ্রামের ভেতরে ঢুকছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর গ্রামের ভেতর থেকে একটা গাড়ি আসতে দেখে সে। দেখা যায় সেই গাড়িতে করে ববি নামের এক পুলিশ অফিসার এসে সেখানে হাজির হয়েছে। সে স্টিভকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনাকে তো কখনো আগে দেখিনি। স্টিভ বলে, আমি একজন সরকারি অফিসার এবং সরকার থেকে জনগণনার জন্য আমাকে গ্রামে গ্রামে পাঠানো হয় এবং এই জন্যই সে এই গ্রামে এসেছে। এই কথা শুনে ববি স্টিভকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার গাড়িতে উঠে পড়তে বলে। পথে যেতে যেতে ববির সাথে কথা বলে স্টিভ যা জানতে পারে তাতে সে প্রচণ্ড অবাক হয়ে যায়। এই গ্রামের কেউ কখনো নাকি গ্রামের বাইরেই বেরোয় না, তাদের যা যা দরকার সেগুলো তারা গ্রামের ভেতরেই পেয়ে যায়। শুনে অবাক লাগলেও ব্যাপারটাতে খুব বেশি মাথা ঘামায় না সে, কারণ তার যা কাজ এই গ্রামের মধ্যে সে সেটা করতে এসেছে এবং হয়ে গেলে এখান থেকে চলে যাবে। অফিসার ববি স্টিভকে সেখানকার মেয়র গাস গাটম্যানের কাছে নিয়ে যায়। সেখানে স্টিভ মেয়র গাসকে জানায় যে আমার কাজের জন্য আমাকে গ্রামের সবার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু সে গ্রামে কোনো হোটেল না থাকায় মেয়র বেলমা নামে একজনের বাড়িতে স্টিভের থাকার ব্যবস্থা করে দেয় এবং সেই বাড়িটাতে গিয়ে স্টিভের সঙ্গে আবার সেই সুন্দরী মেয়েটার সঙ্গে দেখা হয় যে কিনা ঘোড়ায় চেপে ঘুরছিল, এবং জানা যায় ওই মেয়েটা হলো বেলমার মেয়ে, ওর নাম কোর্টনি। তবে বেলমা যেন কোর্টনিকে কেমন সবসময় চোখে চোখে রাখে। মেয়েকে কারো সাথে বেশি মেলামেশা করতে দেওয়া বা বাইরে যাওয়া বেলমার একদম পছন্দ নয়। স্টিভ এই গ্রামে আসার পর থেকে এই গ্রামের কিছু কিছু জায়গায় অদ্ভুত কিছু ঘটনা দেখা দেয়। অন্যদিকে দেখা যায় স্টিভ সেই গ্রামে পা দেওয়ার সাথে সাথে
ওয়ান্ডা নামের এক মহিলার প্রচণ্ড শরীর খারাপ করে, গায়ে ধুম জ্বর, সারা শরীরে বড় বড় ফোসকা দেখা দেয়। এসব দেখে গ্রামের লোকেরা বলাবলি করতে থাকে এসব হয়তো ঈশ্বরের দেওয়া কোনো ইঙ্গিত। এখানে মনে হতে পারে যে একটা মানুষের শরীর খারাপ হওয়ার সাথে ঈশ্বরের ইঙ্গিতের কি সম্পর্ক থাকতে পারে। এসব প্রশ্নের উত্তর একটু পরেই পাওয়া যাবে। সেদিন রাতে ঘুমোতে গেলে স্টিভ একটা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটা গাড়ি এবং গাড়ির ভেতরে আছে একটা অদ্ভুত দেখতে পুতুল আর একটা ক্রস, এবং হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে এবং সবকিছু দাউ দাউ করে জ্বলতে শুরু করে। স্বপ্নটা দেখার সাথে সাথে স্টিভের ঘুম ভেঙে যায়, কারণ এই ধরনের আজগুবি স্বপ্ন সে কখনো দেখেনি। এবং স্টিভ ধরে নেয় হয়তো জায়গা বদল হওয়াতে স্টিভের এই ধরনের স্বপ্ন আসছে, কিন্তু স্টিভ ভুল ভেবেছিল। পরের দিন সকাল হতেই স্টিভ তার কাজে লেগে পড়ে এবং স্টিভ এই গ্রামের নথিপত্র ঘেটে দেখে এই গ্রামে বহু বছর ধরে জনসংখ্যা 436। কোনো বছর এই জনসংখ্যা বাড়ে বা কমেনি। স্টিভ গ্রামের কয়েকটা বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলতে শুরু করে এবং জনগণনা শুরু করে। কিন্তু স্টিভ লক্ষ্য করে দেখে যে সেই গ্রামে 4 জন সদস্যের একটা পরিবার বেশ কয়েকদিন ধরে নিখোঁজ, কোথায় গেছে কেউ জানে না। কাউকে সেই পরিবার নিয়ে প্রশ্ন করলেই সবাই যেন কেমন স্টিভের প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিল। স্টিভ শুধু এতটুকুই জানতে পারে যে সেই পরিবারের 4 জনের নাকি খুব সাংঘাতিক জ্বর হয়েছিল। এই জ্বরের ব্যাপারে স্টিভ আগেও শুনেছে, কারণ গ্রামের লোকেদের মাঝে সাঝেই খুব সাংঘাতিক জ্বর হয় এবং অনেকের জ্বর সেরে গেলেও তারা কেমন যেন হাবা গোবার মতো হয়ে যায়, কেমন সেন্স হারিয়ে ফেলে। যত দিন যাচ্ছে অদ্ভুত ঘটনার সংখ্যা যেন বেড়েই চলেছে। যেমন রাতের বেলায় এই গ্রামের আলোগুলো জ্বলতো আর নিভত, কেন সেটা কেউ জানে না। গ্রামের কাউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কেউ বলে কারেন্টের তারের সমস্যা, আবার কেউ বলে ভোল্টেজের সমস্যা। এদিন স্টিভ ববির সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে ওয়ান্ডা নামের সেই মহিলা, যে কিনা অসুস্থ ছিল, তার স্বামী সেখানে চলে আসে প্রচণ্ড রেগে। এর নাম হলো সাইড। সে প্রচণ্ড রেগে স্টিভের দিকে নিজের বন্দুকটা তাক করে বলতে থাকে, আমরা এতদিন আমাদের গ্রামে ঠিকই ছিলাম, আমাদের জীবনে কোনো দুঃখ ছিল না, কিন্তু তুই আসার পর থেকে আমাদের গ্রামে যত সমস্যা শুরু হয়েছে। এটা দেখে স্টিভ প্রচণ্ড ঘাবড়ে যায়। তার এই গ্রামে আসার সাথে কারো শরীর খারাপের কি সম্পর্ক থাকতে পারে? কিন্তু বড়সড় কিছু একটা বিপদ হওয়ার আগেই ববি সাইডকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে এবং তার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তবে এই গ্রামে স্টিভ যতই একটার পর একটা দিন পার করছিল, ততই যেন সেখানকার লোকজনের কথাবার্তা, চাহনি, ভাবনা, চিন্তা এই সব কিছু আরও বেশিভাবে অদ্ভুত লাগছিল। গ্রামের মানুষগুলোকে সাধারণ এবং নির্ভেজাল মনে হলেও পুরো গ্রাম মিলে যেন কোনো একটা রহস্য আড়াল করার চেষ্টা করছে। সবথেকে বড় ব্যাপার হলো এই গ্রামের জনসংখ্যা যুগের পর যুগ ধরে একই রকম। এটা তো অসম্ভব, কারণ জন্ম মৃত্যু নিয়েই তো মানুষের জীবন, সেখানে জনসংখ্যা একই কীরকম করে? স্টিভ কিন্তু হাজার ভেবেও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। তবে এই গ্রামে স্টিভের কাজ প্রায় শেষের দিকে। সে একদিন নিজের গাড়ির খোঁজ করতে চায়, কারণ সে যেদিন এই গ্রামে ঢোকে সেদিন ওই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। গাড়ির খোঁজ করতে গিয়ে দেখে গ্যারেজের মালিক কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই স্টিভের গাড়িটা এখনও খারাপ হয়েই পড়ে আছে। পরদিন স্টিভ যখন জনগণনার জন্য রে জেকবসের বাড়িতে যায়, গিয়ে দেখে বাড়িটা সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। রে জেকবসের সঙ্গে যেহেতু দুর্ঘটনাটা স্টিভ গ্রামে আসার আগে হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই সে কিছুই জানে না যে রে জেকবের সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তাই স্টিভ পাশের একটা বাড়িতে ইন্টারভিউ নিতে গেলে জানতে পারে রে জেকব মারা যাওয়ার পর থেকে অ্যামান্ডা অসুস্থ হয়ে ডক্টর গ্রিভার নামে ওই গ্রামের ডাক্তারের হাসপাতালে ভর্তি আছে। এটা শুনেই স্টিভ ডক্টর গিভারের ইন্টারভিউ নেওয়ার জন্য তার কাছে যায়। দেখা যায় ডক্টর গ্রিভার নিজের বাড়িতেই গ্রামের সবার জন্য একটা ছোট হাসপাতাল তৈরি করে নিয়েছে। তাকে অ্যামান্ডার ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর জানায় অ্যামান্ডা তার বাবার মৃত্যুর খবর শোনার পর থেকে নানান রকম মানসিক সমস্যা শুরু হয়েছে, তাই সুস্থ না হওয়া পর্যন্ত অ্যামান্ডাকে হাসপাতালেই থাকতে পারে। বলতে পারেন উনি একটা মানসিক রোগীতে পরিণত হয়েছে এবং বাইরের কারো সাথে সে দেখা করতে পারবে না। তবে ডক্টর গ্রিভারের সঙ্গে কথা বলতে বলতে স্টিভ লক্ষ্য করে যে দেওয়ালে টাঙানো সার্টিফিকেটগুলো সবই রকওয়েলস ফলসের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ ডক্টর গিভার কোনোদিনই ডাক্তারি নিয়ে পড়াশোনা করেনি এবং না তো সে কোনো কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। এটা দেখে স্টিভের মাথায় ঘুরে যায়, এই লোকটা যদি কোনো জায়গা থেকে ডাক্তারি পাসই না করে তাহলে গ্রামের মধ্যে হাসপাতাল চালাচ্ছে কি করে, আর সবার সে কোন চিকিৎসা করছে? সেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যায়, কারণ ডক্টর গ্রিভার যা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি। এবং তার থেকেও বড় কথা, স্টিভের কেন যেন মনে হচ্ছে যে ডক্টর অ্যামান্ডাকে জোর করে আটকে রেখেছে। কিন্তু পুলিশ অফিসার জিম জানায় আপনি বেকার চিন্তা করছেন। ডক্টর গ্রিভাররা বংশ পরম্পরায় এই গ্রামে সবকিছু দেখভাল করে আসছে, আর উনি হয়তো ডাক্তারি পাশ করেননি, তবে ওনার বাপ ঠাকুরদার কাছ থেকে ডাক্তারির সমস্ত শিক্ষাই শিখেছেন সে। আপনাকে বেশি চিন্তা করতে হবে না, আপনি যেই কাজ করার জন্য গ্রামে এসেছেন সেটা করুন। স্টিভ বুঝতে পারে যে যুগ পাল্টে গেলেও এই গ্রামের সবাই এখনো পুরনো নিয়মে চলতেই পছন্দ করে। এরপর সেদিন রাতের বেলায় ঘুমের মধ্যে স্টিভ আবার একটা দুঃস্বপ্ন দেখে। সেই গাড়িটা, সেই পুতুলটা এবং সেই ক্রসটা, উল্টো দিক থেকে একটা বড় ট্রাক এসে ধাক্কা মারে, একটা দুর্ঘটনা হয় আর চারদিকে আগুন জ্বলে যায়। আবারও স্টিভের ঘুম ভেঙে যায়। বারবার একই কেন স্বপ্ন দেখছে কিছুই বুঝতে পারছে না। তবে যত দিন যাচ্ছে এই গ্রামের পরিবেশ কিন্তু স্টিভের কাছে দম বন্ধ করা একটা পরিবেশ হয়ে উঠেছে। কেন জানি না গ্রামের প্রতিটা মানুষকে তার সন্দেহ হচ্ছে। স্টিভ সেই গ্রামের সমস্ত রেকর্ড বার করে দেখে 1940 সাল থেকে এই গ্রামে
436 জন লোকই বসবাস করে এবং 1940 সালের আগে এই গ্রামের কোনো রেকর্ডই নেই। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেখানকার বইগুলো ঘেটে দেখছিল স্টিভ। ওই গ্রামের একটা ধর্মের বই ছিল, তারা যে ধর্ম মেনে চলতো সেই ধর্মের একটা বই ছিল। স্টিভ দেখতে পায় তাদের ওই ধর্মগ্রন্থ অনুসারে 4, 3 আর 6 এই 3টে সংখ্যাকে শুভ সংখ্যা হিসাবে দেখা হয়। আর এই 4, 3, 6-এর যোগফল যদি করা হয় সেটা হয় 13, নাম্বার 13। এই নাম্বার 13 সংখ্যাটা কেন অভিশপ্ত এটা নিয়ে কিন্তু আমি আরেকটা মুভি এক্সপ্লেন করেছিলাম, যারা দেখোনি পরে দেখে নেবে। তো এই 13-র 1 আর 3 যদি যোগ করা হয় তাহলে দাঁড়ায় 4। সুতরাং এখানকার গ্রামবাসীরা তাদের ঈশ্বরের উদ্দেশ্যে যখন গান করে প্রার্থনা করে, সেই প্রার্থনার মধ্যে 3টে লাইন থাকে এবং এই 3টে লাইন এই বইটার 4 নম্বর পয়েন্ট থেকে শুরু হয়, মাঝখানে 3 নম্বর এবং শেষে 6 নম্বর পয়েন্টে গিয়ে শেষ হয়ে যায়। এবং এখান থেকে তাদের মনে একটা ধারণা জন্মায় যে 436 সংখ্যাটা আমাদের জন্য শুভ সংখ্যা। এর থেকে যদি জনসংখ্যা বেড়ে যায় বা কমে যায় তাহলেই কিন্তু ঘোর বিপদ। কিন্তু আসল রহস্য হলো গ্রামের জনসংখ্যা 436-এর ওপরে বা নিচে কেন নামে না। খাতায় কলমে 83 বছর হলেও প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে কেন জনসংখ্যা 436-এ থেমে আছে। স্টিভের মাথায় প্রশ্নগুলো সমানে ঘুরপাক খেতে থাকে। এরই মধ্যে সেই গ্রামের ওই রহস্যজনক জ্বরের প্রকোপে পড়ে বোধশক্তি লোপ পাওয়া একটা ছেলেকে দেখে স্টিভ। স্টিভের মনে খটকা লাগে, এই জ্বরের আড়ালে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর সেই রহস্য ভেদ করতে স্টিভ আবারও লুকিয়ে ডক্টর গ্রিভারের ঘরে ঢোকে, চাবি জোগাড় করে এবং অ্যামান্ডাকে যেখানে রাখা হয়েছিল সেই ঘরে ঢুকে অ্যামান্ডার সঙ্গে দেখা করে। স্টিভ অ্যামান্ডার সাথে কথা বলতেই বাচ্চা মেয়েটা বলে, এই রকওয়েলস ফলসে বাইরে থেকে কেউ যদি একবার ঢুকে পড়ে, এখানকার বড়রা এমন কোনো ব্যবস্থা করে যাতে সেই মানুষটার গ্রাম থেকে কখনো বেরোতে না পারে বা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে না পারে। তাই আপনি সাবধানে থাকুন। হতে পারে আপনি যে চাকরি করতে এই গ্রামে এসেছেন সেই চাকরিটা হয়তো না থাকতে পারে, এমনকি আপনিও না থাকতে পারেন। অ্যামান্ডার প্রতিটা কথা স্টিভের বুকের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। কি বলছে মেয়েটা? কিন্তু ঠিক তখনই অ্যামান্ডা আতঙ্ক মেশানো গলায় বলে, আপনি এই গ্রাম সম্বন্ধে কিছুই জানেন না। এই গ্রামের সবাই এক একজন ভয়ঙ্কর মিথ্যেবাদী। তাই এদের আসল রূপ ধরে ফেলার পর যেই এই গ্রাম থেকে পালাতে চায় তাকেই এরা প্রথমে জ্বরের নাম করে মিথ্যে অসুস্থ সাজিয়ে এই হাসপাতালে নিয়ে আসে। আমার বাবাও একইভাবে এদের হাত থেকে পালাতে চেয়েছিল, কিন্তু রাস্তায় দুর্ঘটনা হয়ে মারা যায়। অ্যামান্ডার কথাগুলো শুনতে শুনতেই স্টিভ দেখে যে মেয়েটার কপালে একটা অদ্ভুত ক্ষতর দাগ। স্টিভ বুঝে যায় ডক্টর গ্রিভার এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখে মিথ্যে গল্প সাজিয়ে তার উপর অত্যাচার করছে। স্টিভের মাথায় আগুন জ্বলে যায়। সে অ্যামান্ডাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে ডক্টর গ্রিভারকে দেখা যায় সে তখনই পুলিশ অফিসার জিমের সাথে সেখানে এসে উপস্থিত হয়, আর তার লোকেরা অ্যামান্ডাকে আবার ভেতরে নিয়ে চলে যায়। স্টিভ এবার একদম শিওর হয়ে যায় যে জ্বর যেটাকে বলা হয় সেটা আসলে কিছুই না। এই গ্রাম থেকে যেই বেরোতে চায় তাকে নানান রকমভাবে পাগল প্রমাণ করা হয় এবং অসুস্থ করে ধরে রাখা হয়, অনেক সময় মেরেও ফেলা হয়। আর এই গ্রামের মেয়র থেকে শুরু করে পুলিশ সবাই এই সবের সাথে জড়িত। এরা সবাই ধর্মে অন্ধ হয়ে গেছে এবং সবাই বিশ্বাস করে যে এই গ্রামের জনসংখ্যা কিছুতেই 436-এর ওপরে বা নিচে করা যাবে না। স্টিভ এই সমস্ত কিছু তার অফিসে ফোন করে রিপোর্ট করতে গেলে দেখে এই গ্রামের ফোনের কানেকশনগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যে এই গ্রাম থেকে বাইরে কোথাও ফোনও করা যাবে না। স্টিভ কি করবে বুঝতে পারে না। সে রেগে মেগে সেই মেয়েটার কাছে যায় যাকে ঘোড়ায় চেপে আসতে দেখেছিল, যার নাম কোর্টনি। এই জায়গায় যে বেআইনি কাজকর্ম চলছে আর এই অদ্ভুত পাগলামি চলছে ধর্মের নামে, তুমি এই ব্যাপারে জানতে? তুমি যদি জেনে থাকো তাহলে আমাকে বলো এই হাসপাতালে থাকা লোকেদের সঙ্গে কি করা হয়। আসল সত্যিটা আমি যত তাড়াতাড়ি জানতে পারবো খুব সম্ভবত অ্যামান্ডাকে বাঁচাতে পারবো, নয়তো অ্যামান্ডা কিন্তু আর বাঁচবে না। কোর্টনি স্টিভকে যা বলে তাতে স্টিভ অবাক হয়ে যায়। কোর্টনি বলে, স্টিভ, এই গ্রামের কেউই মানসিকভাবে সুস্থ নয়। এরা সবাই বিকৃত মস্তিষ্কের মানুষ এবং এরাই ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন উল্টোপাল্টা মিথ্যে নিয়ম বানিয়েছে। যারা এই পাগলামির প্রতিবাদ করতে যায় তাদেরকে এরা কখনো উল্টো করে পাগল সাজিয়ে দেয়, কখনো বা তাদের বোধ শক্তি লোপ করে রেখে দেয় যাতে তারা আর কিছু বুঝতে বা কাউকে বোঝানোর অবস্থায় না থাকে। এই সম্পূর্ণ গ্রাম এই পুরো ব্যাপারটার সঙ্গে মিলিত। তাই তুমি যদি তাড়াহুড়ো করে কিছু করতে যাও উল্টো অ্যামান্ডার ক্ষতি হবে বেশি করে এবং ওরা তোমাকে পাগল সাজানোর চেষ্টাও করবে। আর আমি এই কথাগুলো এত জোর দিয়ে বলতে পারছি কারণ আমিও একসময় অ্যামান্ডার জায়গায় ছিলাম। আসলে যেদিন থেকে আমার এদের কাজ কারবার অদ্ভুত লাগতে শুরু করে আমার মনেও নানা রকম প্রশ্ন জন্মায়। কেন এই গ্রামের মানুষ বাইরে যায় না, কেন 436 জন, আরও বিভিন্ন নানান প্রশ্ন। এবং এই জন্য আমাকে আমার মা বাড়ির বাইরে যেতে দেয় না এবং আমাকে সবসময় নজরে নজরে রাখে। এখানকার ডক্টর গ্রিভার অ্যামান্ডার সঙ্গে যেটা করছে একসময় একই জিনিস আমার সাথেও করেছে, কিন্তু সেই বিষয়ে আমি তোমাকে এখন খোলাখুলি কিছু বলতে চাই না কারণ তুমি সহ্য করতে পারবে না ওরা আমার সাথে এমন কিছু করেছিল। শুধু এতটুকুই জেনে রাখো স্টিভ যে আমি এখানে একটাই কারণে বেঁচে আছি, যে একদিন এমন কেউ আসবে যে আমাকে এই নরক থেকে বের করে নিয়ে যাবে এবং এই গ্রামের নোংরা বিকৃত সত্যিটাকে সবার সামনে তুলে ধরবে। আমার কাছে একটা প্ল্যান আছে, আপাতত তুমি শান্ত হও, কোনো কিছু করতে যেও না। কাল এই গ্রামের বাৎসরিক অনুষ্ঠান, তুমিও সেখানে আর 5 জনের মতোই যাবে। আর গ্রামের সবাই যখন উৎসবে মেতে থাকবে তখন এক ফাঁকে তুমি আর আমি সুযোগ বুঝে পালিয়ে যাব। শুধু একটাই অনুরোধ,
দয়া করে আমাকেও নিজের সাথে নিয়ে যেও। কোর্টনির কথা মতো স্টিভ পরের দিন অনুষ্ঠানে যায়। সেখানে সবাই যখন নাচ গান করতে ব্যস্ত, হঠাৎ করে এক মহিলা স্টিভকে অবাক করে দিয়ে বলে, আজকের গ্রামের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কি জানেন আপনি? সেটা হলো আপনি নিজে। আপনার জন্যই তো আজকের এই অনুষ্ঠান, কারণ আপনাকে আনুষ্ঠানিকভাবে আজকে গ্রামের একজন হিসাবে গ্রহণ করা হবে। আপনিও আজ থেকে আমাদের গ্রামেই থাকবেন সারা জীবনের জন্য। এইসব কথা বলার সাথে সাথে মেয়র ঘোষণা করে এই অনুষ্ঠানটা উপস্থাপনা করবে রুবি। এবং দেখা যায় যেই মাঠে অনুষ্ঠানটা হচ্ছিল সেই জায়গায় একটা উঁচু স্টেজ করা আছে এবং সেই উঁচু স্টেজে একটা পর্দা টাঙিয়ে রাখা আছে। পর্দাটা সরাতেই দেখা যায় রুবি নামের ওই মহিলাটাকে গলায় ফাঁসির দড়ি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এটাকেই এরা অনুষ্ঠানের উপস্থাপনা বলে। এবং অদ্ভুত ব্যাপার, যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই রুবি সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য। এবং অফিসার জিম সেই ফাঁসির সুইচটা টেনে দেয় আর কাঠের পাতাটনটা সরে গিয়ে রুবির ফাঁসি হয়ে যায়। রুবি মারা যায়। একটা জলজন্ত মহিলাকে রীতিমতো খুন করার পরেও সেই গ্রামের সবাই কেমন যেন বিকৃত মানসিকতার মানুষের মতো উচ্ছ্বাস উল্লাস করতে থাকে। একটা মানুষকে মারার পর এরকম পৈশাচিক উল্লাস স্টিভকে অবাক করে দেয়। এবং এবার জলের মতো পরিষ্কারভাবে বোঝা যায় যে কিভাবে তারা গ্রামের জনসংখ্যা 436-এই আটকে রাখে। প্রথমত গ্রামের ভেতরকার লোকেদের তারা বাইরে বেরোতে দেয় না, আর যদি বাইরে থেকে কোনোভাবে কেউ একবার এসে এই গ্রামে একটা রাতও কাটায় তাকে তারা সেখানকার বাসিন্দা বানিয়ে নেয়। এবং যেই জনসংখ্যা 436-এর ওই পারে চলে গেল, সাথে সাথে গ্রামের মধ্যে একটা ভোটিং হয় এবং সেই ভোটে যার নাম ওঠে পরের বছর তাকে সেখানেই ফাঁসি দেওয়া হয়। এইভাবে যতবার নতুন লোক আসে বা গ্রামে জন্মগ্রহণ করে, বেশিরভাগই ভোটিংয়ের মাধ্যমে গ্রামের মধ্য থেকে কাউকে না কাউকে এইরকমভাবে মেরে ফেলা হয় এবং তারপর তার মৃতদেহ ঘিরে পৈশাচিকভাবে উল্লাস করা হয়, যেন তারা একটা বিশাল মহান কাজ করে ফেলেছে। তবে গ্রামে যেসব মানুষ এই সত্যিটা জেনে যায় তাদের সঙ্গে ডক্টর গ্রিভার কি করে সেটা এখনও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। স্টিভ এই ধরনের মানসিক রোগীদের মাঝখানে কেমন যেন অসহায় বোধ করতে থাকে, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কিন্তু সে পালিয়ে না গিয়ে অ্যামান্ডার মতো চিৎকার করে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এবং তার সাথেও একই জিনিস করা হয়। তাকেও দেখা যায় জ্বরের বাহানায় ডক্টর গ্রিভার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। কোর্টনি এসব দেখে বাধা দিতে গেলে কোর্টনিকেও বন্দী করা হয়। এরপর স্টিভকে হাসপাতালে নিয়ে এসে হাত পা বেঁধে একটা বেডের উপরে শুয়ে রাখে ডক্টর। আসল ব্যাপার হলো ডক্টর গ্রিভার যাদেরকে এখানে এইভাবে নিয়ে আসে এই হাসপাতালে, তাদেরকে প্রথমে কারেন্টের শক দিয়ে সবকিছু ভোলাবার চেষ্টা করা হয় এবং তাতেও যদি কাজ না হয় পরে তাদেরকে লোবোটমি কথা অর্থ হলো এক ধরনের ব্রেনের অপারেশন। তো লোবোটমি করে তাদেরকে মানসিক ভারসাম্যহীন মানুষে পরিণত করা হয়। অ্যামান্ডাকেও একইভাবে শক দেওয়া হতো এবং যখন এখানে এই ধরনের কাজগুলো চলতো, অর্থাৎ হাই ভোল্টেজ শক দেওয়া হতো, ঠিক সেই জন্যই গ্রামের লাইটগুলো কখনো জ্বলতো কখনো নিভত ভোল্টেজের কারণে। অ্যামান্ডাকে অনেকটাই বেশি পরিমাণে শক দেওয়ার ফলে অ্যামান্ডার মাথায় স্টিভ ওই ক্ষত দাগটা দেখতে পেয়েছিল। শুধু তারাই নয়, গ্রামের ওই পরিবারটা যারা কিনা নিখোঁজ হয়ে গেছিল, যেটাকে মুভির প্রথমে বলা হলো, সেই পরিবারটাকেও লোবোটমি করে ডক্টর গ্রিভার পাগল করে এখানে আটকে রেখেছে। আরও দেখা যায় স্টিভ যাতে এই গ্রাম ছেড়ে কখনো বেরোতে না পারে সেই জন্য মেয়র গাসের নির্দেশ মতো স্টিভের একটা মিথ্যে ইস্তফা দেওয়ার চিঠি লিখে শহরে অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই চিঠিতে লেখা হয়েছে যে আমি স্টিভ, আমি এই চাকরি থেকে ইস্তফা দিচ্ছি এবং এখন থেকে আমি এই গ্রামেই থাকবো। এবং এই 436 জন জনসংখ্যা ধরে রাখার জন্য তারা এত কিছু কেন করছে? আসল কারণ হলো অনেক বছর আগেকার কথা, 1860 সাল। তখন এই গ্রামের জনসংখ্যা ছিল 436 এবং সেই সময় এই গ্রামের প্রচণ্ড সুখ শান্তি বিরাজ করত। কিন্তু হঠাৎ একদিন সেখানে একটা শয়তান লোক এসে তাদের সবার সুখ শান্তি নষ্ট করে দেয় এবং তারপর সেখানকার লোকেদের ধারণা অনুযায়ী এতে নাকি তাদের ঈশ্বর অসন্তুষ্ট হয় এবং গ্রামে একটা বিরাট আগুন লেগে যায় আর সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যায়। এরপরেই বর্তমান যে মেয়র আছে গাস, তার পূর্বপুরুষ গ্রামটাকে আবার নতুন করে গড়ে তোলেন এবং গণনা করে দেখেন যে 436 জনের একজনও যাতে বেশি বা কম না হয় সে গ্রামে, তাহলেই নেমে আসবে ঘোর বিপদ। এবং এই ধর্মীয় কুসংস্কার মানতে গিয়ে গ্রামের সবগুলো মানুষ মানসিকভাবে বিকৃত হয়ে পড়ে। তারা মনে করতে থাকে 436-এর একজন বেশি বা কম কিছুতেই করা যাবে না এখানকার জনসংখ্যা। এরপর দেখা যায় ডক্টর গ্রিভার স্টিভকে অনেকটাই বেশি পরিমাণে কারেন্টের শক দেয় যাতে তার মেমোরি বা স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিন্তু দেখা যায় সে কিছুই ভোলে না। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে তাদের নাগাল থেকে পালানোর চেষ্টা করতে থাকে স্টিভ। জ্যাক নামের এই লোকটা এসে স্টিভকে জানায় সেও নাকি তারই মতো একদিন বাইরে থেকেই গ্রামে এসেছিল, কিন্তু আর কখনোই গ্রাম থেকে বেরোতেই পারেনি। তাই এবার সে স্টিভকে সাহায্য করার জন্য বলে, এখান থেকে পালানোর একটা রাস্তা আছে, আমি অনেকদিন ধরে দেখে রেখেছি। গ্রামে যে গ্যারেজটা বানিয়ে রাখা হয়েছে সেটা শুধুমাত্র লোককে দেখানোর জন্য। তুমি যদি কোনোভাবে সেই গ্যারেজে একটা আগুন লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে পারো তাহলে গ্রামের সবাই সেই আগুনটা নেভাতে ব্যস্ত হয়ে পড়বে আর তুমি আর আমি এই সুযোগটা লাগিয়ে এখান থেকে পালিয়ে যাব। তার কথা মতো স্টিভ দোকান থেকে কেরোসিন কিনে এনে গ্যারেজে যায়, কিন্তু ববি তাকে কোনো রকমে ফলো করে সেখানে চলে আসে। তবে স্টিভকে মারার চেষ্টা করলে স্টিভ তার বন্দুকটা নিয়ে তার মাথা মেরে অজ্ঞান করে দেয় এবং গ্যারেজের বাইরে ফেলে রাখে। কেরোসিন ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেয় সে। আর যেহেতু সেই গ্যারেজে অনেক দাহ্য পদার্থ ছিল সুতরাং একটা বিশাল বিস্ফোরণ হয়।
সবাই সে বিস্ফোরণের দিকে ব্যস্ত হয়ে গেলে সেই সুযোগে স্টিভ ববির গাড়িটা নিয়ে সেখান থেকে পালায়। প্রথমে সে ডক্টর গিভারকে শাসিয়ে অ্যামান্ডাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কোর্টনিকে নিতে তার বাড়িতে গেলে দেখে কোর্টনি আর আগের মতো নেই। যেহেতু স্টিভকে সাপোর্ট করেছিল কোর্টনি, সেই অপরাধে ডক্টর গিভার কোর্টনির ওপরেও লোবোটমি করেছে। তার ব্রেন সম্পূর্ণভাবে ওয়াশ করা আছে, তাই তাকে নিয়ে আর পালানো যাবে না। আর কোনো উপায় না দেখে সে শুধু অ্যামান্ডাকে নিয়েই পালাতে শুরু করে। আর অ্যামান্ডা জানতো যে এখানে আজ অবধি বাইরে থেকে যত লোক এসেছে তাদের গাড়িগুলোকে সবার থেকে লুকিয়ে একটা জংলা জমির উপরে রাখা হতো। সেখান থেকেই একটা গাড়ি নিয়ে স্টিভ আর অ্যামান্ডা পালাতে শুরু করে। রাস্তার এক জায়গায় ববি আর ক্রিশ্চান চলে আসে। ক্রিশ্চান স্টিভকে গুলি করতে চাইলে অদ্ভুতভাবেই ববি উল্টো তাকে গুলি করে মেরে ফেলে আর স্টিভ আর অ্যামান্ডাকে যেতে দেয়। এবার তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যে ফাইনালি তারা এই গ্রাম থেকে বেরোতে যাচ্ছে। তবে ঠিক সেই সময় দেখা যায় যে স্টিভ রাত্রেবেলায় যে দুঃস্বপ্নটা দেখত এবং হাসপাতালে থাকাকালীন অ্যামান্ডাও সেই একই দুঃস্বপ্ন দেখত, এবং সেই স্বপ্নে দেখা ওই রকম পুতুল যেটা কিনা সে স্বপ্নে দেখত আর একটা ক্রস তারা এই গাড়ির ভেতরেও দেখতে পায়। এবং এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই ঠিক যেভাবে স্বপ্নে সে দেখেছিল একই রকমভাবে উল্টো দিক থেকে একটা বড় ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। স্টিভ আর অ্যামান্ডা সেখানেই মারা যায়। এরপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় স্টিভের এক সহকর্মী স্টিভের ইস্তফার চিঠি পেয়ে গেছে এবং তারা বুঝতে পেরেছে যে স্টিভ চাকরি ছেড়ে দিয়েছে এবং স্টিভের জায়গায় সরকার থেকে তাকে পাঠানো হয়েছে এই গ্রামে জনগণনা করার জন্য। এবং তার সাথেও ঠিক একই রকম জিনিস ঘটে। তার গাড়িটাও একইভাবে গ্রামে ঢোকার পথে রাস্তার গর্তের মধ্যে পড়ে চাকা বসে যায় এবং পুলিশ অফিসার জিম এসে তাকে নিজের গাড়িতে করে গ্রামের ভেতরে নিয়ে যায়। অর্থাৎ স্টিভের সঙ্গে যা যা হয়েছিল হয়তো তার সহকর্মীর সাথেও সেগুলি করা হবে, কারণ এই গ্রামবাসীরা চায় না তাদের জনসংখ্যা কোনোভাবেই 436-এর বেশি বা কম হয়ে যায়। এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা আমাদের জীবন এবং সমাজের একটা গভীরভাবে শিক্ষা দিয়ে যায়। যুগে যুগে বিভিন্ন ধর্ম গড়ে উঠেছে মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য, কিন্তু মানুষ যখন ধর্মের মধ্যে কুসংস্কারকে টেনে আনে এবং সে জানেও না ধর্মের নামে সে কি করে বেড়াচ্ছে, তখন সেই ধর্ম একটা বিকৃত সমাজ, একটা বিকৃত মানসিকতার মানুষের জন্ম দেয়। যার যেটা ধর্ম সেটা সঠিকভাবে পালন করা উচিত। শুধু এতটুকু লক্ষ্য রাখা উচিত ধর্মের নামে কখনো মনুষ্যত্বটা যাতে বিক্রি না হয়ে যায়। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো।